2026 সালে একটি বাংলা ছবি প্রথাগত হল রিলিজের বাইরে বেরিয়ে বিভিন্ন জায়গায় নিজেকে প্রদর্শন করতে করতে যাচ্ছে। ছবিটির নাম নধরের ভেলা এবং পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। কিন্তু এমন ঘটনা কি ভারতবর্ষেই প্রথম? তা কিন্তু নয়। 1980 সাল নাগাদ ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল কেরালাতে। একজন পরিচালক তিনি মনে করেন সিনেমা শুড বি ফর দ্য পিপল বাই দ্য পিপল। তার হাত ধরে শুরু হয়েছিল ওডেসা কালেকটিভ বলে একটি ইনিশিয়েটিভ, এবং মানুষের দ্বারা মানুষের কাছে ছবি পৌঁছে যাওয়া যে কতটা সহজ সেটা তিনি ওই সময় প্রমাণ করে দিয়েছিলেন একটি ছবির মধ্যে দিয়ে। পরিচালকের নাম জন আব্রাহাম এবং ছবিটির নাম আম্মা আরিয়ান, যেটা এই বছর কানজে সিলেক্ট হওয়া একমাত্র ভারতীয় ফিচার ফিল্ম। তো আজকে সিনেলোচনার 15 নম্বর এপিসোড, এবং আজকে আমরা কথা বলবো সেই জন আব্রাহাম এবং তার ফিল্মোগ্রাফি নিয়ে। নমস্কার বন্ধুগণ, আমি অর্ক অ্যান্ড টিডিওসির অর্ক। আজকে আমরা চলে এসেছি সিনেলোচনার 15 নম্বর এপিসোডে, এবং আজকে আমরা কথা বলবো জন আব্রাহাম। জন আব্রাহাম মানে এই যে ইনি নন, হ্যাঁ, জন আব্রাহাম মানে ইনি, এই যে ইনি একজন মালায়ালাম পরিচালক, এবং পপুলার মিডিয়াতে এনাকে নিয়ে খুব একটা কথা হয় না, যতটা ওনার নেমসেককে নিয়ে কথা হয়, স্বাভাবিক। তো এই ভদ্রলোক ইনি ওনার গোটা কেরিয়ারে মাত্র 4টি ছবি বানিয়েছেন, অথচ এই 4টি ছবি বানানো সত্ত্বেও মালায়ালাম যে নিউ ওয়েভ মুভমেন্ট শুরু হয় তার একটা জনক এবং অজস্র পরিচালকের একজন মেন্টর এনাকে বলা যেতে পারে। জন আব্রাহাম কবে জন্মেছিলেন, তার কি হ্যান ত্যান, এ নিয়ে তো উইকিপিডিয়াতে আপনি সবই পেয়ে যাবেন। এটুকু বলে রাখি যে উনি কিন্তু প্রথমেই সিনেমাটোগ্রাফি বা পড়াশোনা মানে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেননি। উনি শুরু করেছিলেন ওনার কেরিয়ার অ্যাজ আ লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট। পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন এবং তারপরে লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে ওনার কেরিয়ার শুরু করলেও হঠাৎ করে ওনার মনে হয় যে সিনেমা ওনাকে টানছে। মানুষের সঙ্গে কথা বলে, মানুষের মধ্যে থেকে ওনার মনে হয় যে সিনেমা ওনাকে টানছে, এবং তাই জন্য উনি এফটিআই পুনেতে ভর্তি হয়ে যান এবং সেখানকার একজন গোল্ড মেডেলিস্ট হিসেবে উনি ওখান থেকে বেরোন। তো এফটিআই পুনেতে মানে ঢোকা খুব কঠিন, আপনারা জানেন সবাই যে 12 জন মাত্র সিলেক্টেড হয় এবং তার মধ্যে উনি একজন হয়েছিলেন, এবং সেখান থেকে উনি গোল্ড মেডেলিস্ট হয়ে বেরোচ্ছেন। এটা একটা ইটসেলফ একটা বিরাট বড় ব্যাপার অ্যাজ এ স্টুডেন্ট। কিন্তু যারা ওখান থেকে বেরোচ্ছে তার মানেই যে খুব বড় ফিল্ম মেকার হচ্ছে বা মেন্টর হচ্ছে তা কিন্তু নয়, সব ক্ষেত্রে তা নয়। অনেক বড় বড় পরিচালক আছেন যারা গোল্ড মেডেলিস্ট হয়ে বেরিয়েছেন, তাদের নামও আমরা জানি না, হয়তো এরকমও হয়েছে কেস। বা অভিনেতা আছেন নবীন নিশ্চল, একজন খুব নামকরা অভিনেতা নয়, কিন্তু তিনি এফটিআই গোল্ড মেডেলিস্ট ছিলেন অ্যাক্টিং এ। তো এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে, কিন্তু জন আব্রাহামের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা আলাদা। তিনি ঋত্বিক ঘটকের স্টুডেন্ট ছিলেন, এবং ঋত্বিক ঘটকের যে ফর্ম অফ স্টোরি টেলিং উনি যেভাবে পড়িয়েছেন ওনাদেরকে, এবং যে ধরনের ছবির কথা বলে বলে ওনাদেরকে ইনফ্লুয়েন্স করেছেন, সেই ধরনের ছবি বা সেই ফর্মে উনি ভীষণভাবে ইনফ্লুয়েন্সড হয়ে পড়েছিলেন, যেটার জন্য লাতিন আমেরিকান সিনেমা বা ধরুন আজকে রাশিয়ান সিনেমা, এইগুলোর প্রচুর ইনফ্লুয়েন্স ওনার ছবির মধ্যে, ইভেন গোদার্ড, বুনুয়েল, এদের ছবির ইনফ্লুয়েন্স প্রচুর ভাবে ওনার ছবির মধ্যে পাওয়া যায়। এবং আপনারা যদি জন আব্রাহামের গোটা ফিল্মোগ্রাফি স্টাডি করেন, আপনি বুঝতে পারবেন যে গোটা মানে ওনার ছবির সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে স্ক্রিন প্লে ডিজাইন সবকিছুর মধ্যে ঋত্বিকের একটা প্রভাব মানে ভীষণভাবে বিদ্যমান। তো জন আব্রাহাম ফিল্ম স্কুল থেকে বেরোচ্ছেন 1969 সালে, এবং তারপরে উনি ফিচার ফিল্ম বানানোর জন্য উঠে পড়ে লাগছেন আর কি। প্রথমে উনি শুরু করছেন অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মানি কলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। উস্কি রোটি বলে একটা মানি কলের ছবি ছিল, সেই ছবিতে উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন, এবং সিনেমার যে ভাষা সেটা ওনাকে আরো বেশি করে টানছে, ওই ধরনের সিনেমার ভাষা যেখানে মানুষের কথা বেশি করে বলা হবে, মোর দ্যান কিছু চাকচিক্য, কিছু একটা দেখিয়ে দিলাম, একটা মানে একটা হাইন্ডসাইটে একটা মজা এলো, এরকম ধরনের ছবির থেকেও অনেক বেশি মানুষের ছবি ওনাকে টানছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ছবি বানাতে কেরালাতে যাচ্ছেন, এবং
কেরালার যে ধাঁচের ছবি তৈরি হচ্ছে তার বাইরে বেরিয়ে উনি ছবি বানানোর জন্য চেষ্টা শুরু করছেন আর কি। প্রথমেই সফল হচ্ছেন না, সেটা ওনার প্রথম ছবি দেখেই বোঝা যায়। প্রথম ছবি বিদ্যার্থী কালে ইথেলে ইথেলে, যদি আমি উচ্চারণ ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন। তো ওটার মানে হচ্ছে যে স্টুডেন্টস কাম দিস ওয়ে, এটা হচ্ছে মেইন ব্যাপার। তো সেই ছবিটা একটি ফ্রেঞ্চ ছবি, পোর্ট্রেট অফ ইনোসেন্স, খুব নামকরা একটি ফ্রেঞ্চ ছবি। সেই ছবি থেকে অত্যন্তভাবে ইন্সপায়ার্ড, মানে বলা যেতে পারে সেই ছবিটারই একটা রিমেক এক ধরনের, মানে নিজের ভাষায় নিজের, মানে ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন সর্ট অফ, নিজের ভাষায় নিজের কালচারটাকে তুলে ধরে একটা অ্যাডাপ্টেশন টাইপের বলা যায়। তো এই ছবিটা আপনি যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে জন আব্রাহাম, যে আপনি জন আব্রাহামের পরবর্তী ছবিগুলো দেখলে এবং এটা পরে দেখলে আপনি বুঝতে পারবেন যে জন আব্রাহাম অ্যাকচুয়ালি যে ধরনের ছবি করতে চেয়েছেন বা এসেছেন সেই ধরনের ছবি এটা নয়। এটা অত্যন্ত রকমের মেইন স্ট্রিম একটা ছবি, এবং ছবিটার মধ্যে সমস্ত রকম মেইন স্ট্রিম এলিমেন্টস কিন্তু প্রেজেন্ট। এবার বিষয়টা হচ্ছে ঋত্বিক ঘটকের একটা বিশাল প্লাস পয়েন্ট ছিল, ঋত্বিক ঘটকের ছবির মধ্যেও কিন্তু এই মেইন স্ট্রিম এলিমেন্ট গুলো ফিরে ফিরে আসতো। আপনি যদি কোমল গান্ধার দেখেন আপনি দেখবেন প্রেম রয়েছে, গান রয়েছে, কমেডি রয়েছে, ছোট ছোট ইমোশনাল টার্মোয়েল রয়েছে, যেগুলো অত্যন্ত মেইন স্ট্রিম ভাবে ট্রিট করা এবং খুব বোদা ভাবে দেখানো। তো সেই জিনিসগুলো কিন্তু এই ছবির মধ্যেও আপনি দেখতে পাবেন। মানে প্রচন্ড মেইন স্ট্রিম ওয়েতে চরিত্রদের প্রগ্রেশন হচ্ছে, মানে মানে মেইন স্ট্রিম ওয়েতে বলতে কিরকম, মানে একটা তো যদি আপনি একটা আর্টিস্টিক ছবি দেখেন আপনি বুঝতে পারবেন যে একটা চরিত্রের প্রগ্রেশন হতে অনেকটা সময় নেয়। একটা চরিত্র একটা মুড থেকে আরেকটা মুডে যেতে বেশ খানিকটা সময় নেয়। কিন্তু মেইন স্ট্রিম ছবিতে যেটা হয় যে একটা চরিত্র একটা মুড থেকে আরেকটা মুডে যাবে, বা একটা চরিত্রের একটা সার্টেন মোটিভেশন আছে, একটা ক্যাটালিস্ট এসে তাকে কিছু একটা বললো, তার মোটিভেশনটা ইমিডিয়েট চেঞ্জ হয়ে যায়, সুইচ হয়ে যায় অনেক ক্ষেত্রেই। এই ছবিটার মধ্যেও সেইটার একটা প্রভাব আপনি দেখতে পারবেন অনেক ক্ষেত্রেই। মানে একটা ছোট্ট দৃশ্যের এক্সাম্পল আপনাদের দিই, মানে ছবির মেইন বিষয়টা সেটা যদি আপনাদের একটু বলে তারপরে এই দৃশ্যটা আমি যাচ্ছি। সেটা হচ্ছে যে একজন ছাত্র, মানে হুক পয়েন্টটা খুব সিম্পল, একজন ছাত্র সে ফুটবল খেলতে খেলতে একটা স্ট্যাচুকে ভেঙে দিয়েছে, এবং স্ট্যাচুকে ভেঙে দেওয়ার ফলে তাকে স্কুল থেকে ফাইন করা হয়েছে 1200 টাকা, যেটা সেই সময় খুবই বেশি টাকা, এবং সেই ছাত্রটি অত্যন্ত গরিব, সে টাকা জোগাড় করতে পারবে না। তো বাকি সব ছাত্ররা মিলে ডিসাইড করছে যে ওর টাকাটা আমরা তুলে দেব, ওর এই 1200 টাকা ফাইনটা আমরা তুলে দেবো। এবং এইটা করতে গিয়ে ছাত্রদের একটা মানে ছাত্ররা কিভাবে টাকাটা তুলছে তাদের নিজেদের মধ্যে একটা ফিউড তৈরি হচ্ছে, তার সঙ্গে প্যারালেল আরো বাইরের কিছু নেগেটিভ এলিমেন্টস আসছে, এইগুলো নিয়েই ছবিটা। এবং অবশেষে কি করে ছাত্ররা সক্ষম হচ্ছে কি হচ্ছে না তাই নিয়ে এই ছবি। এবং ছবিটার মধ্যে একটা অদ্ভুত সার্কুলার ব্যাপার আছে, সেটা আমি পরে আসছি। তো এইটা বলতে গিয়ে বলি যে এইখানে একটা জায়গা আছে ছবিটার যেখানে একটা গ্রুপ অফ ছাত্র এবং আরেকটা গ্রুপ অফ ছাত্রের মধ্যে একটা ফিউড তৈরি হচ্ছে, যেখানে একটা গ্রুপ অফ ছাত্র চাইছে একরকম ভাবে টাকার জোগাড় করতে, আরেকটা গ্রুপ অফ ছাত্র চাইছে অন্যরকম ভাবে। তাতে এই মতবিরোধের ফলে একটা ছাত্রদের সঙ্গে, মানে একটা গ্রুপ অফ ছাত্রর সঙ্গে আরেকটা গ্রুপ অফ ছাত্রের একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, এবং এরা চেষ্টা করছে যাতে এই সংখ্যক ছাত্ররা যেটা করার চেষ্টা করছে সেটাতে করতে সক্ষম না হয়। তাই জন্য ওরা ওদেরকে বাধা দিচ্ছে, বিভিন্ন কাজে মারধর করছে, বাধা দিচ্ছে, একটা লড়াইয়ের মতো পরিস্থিতি হচ্ছে। তো সেইখানে একজন টিচার আসছেন, এবং টিচার এসে এই ফার্স্ট গ্রুপ অফ ছাত্র যারা বাধা দিচ্ছে তাদেরকে এসে বোঝাচ্ছেন, এবং ছাত্ররা ইমিডিয়েটলি বুঝে যাচ্ছেন এবং তারপরে ওদের সঙ্গে চলে আসছেন। এইটা একটা মেইন স্ট্রিম বিষয়, এটা একটা মেইন স্ট্রিম এলিমেন্ট। এত সহজে রিয়েল লাইফে আসল দুনিয়াতে কেউ বোঝে না। তো এইটা খুব মেইন স্ট্রিম ভাবে ট্রিট করা একটা বিষয়। তার সঙ্গে কিন্তু ছবির মধ্যে অনেক কমেডি এলিমেন্টস রয়েছে, একটা ডিটেকটিভের চরিত্র, মানে একজন দোকানদার সে ডিটেকটিভ হতে চায় এরকম একটা চরিত্র রয়েছে, তার মধ্যে দিয়ে অনেক কমেডি জেনারেট করার চেষ্টা হয়েছে, একজন মাতালের চরিত্রের মধ্যে দিয়ে তো এরকম ভাবে অনেক ছোট ছোট কমেডি এলিমেন্টস রয়েছে। ইভেন ছবির শেষের দিকে একটা চেজ সিকোয়েন্স রয়েছে, সেটা দেখলে আপনার চার্লি চ্যাপলিনের ছবির কথা মনে পড়তে বাধ্য। তো বিদ্যার্থী কালে ইটলে ইটলে ছবিটা কিন্তু খুবই মেইন স্ট্রিম ভাবে বানানো একটা জন আব্রাহামের ছবি,
এবার জন আব্রাহামের নিজস্ব এলিমেন্টস কিছু রয়েছে ছবিটার মধ্যে, যেমন জন আব্রাহাম খুব জুম ইন জুম আউট ইউজ করতেন ছবির মধ্যে, বা ক্যামেরা স্ট্যাটিক না রেখে সবসময় মুভিং ক্যামেরা ইউজ করতেন, পিওভি রাখতেন, বা যদি কোনো গ্রুপ অফ ছেলে ধরুন খেলছে বা কিছু একটা করছে, ক্যামেরা তাদের মধ্যে দিয়ে মুভ করছে, ক্যামেরা দূর থেকে তাদের অবজার্ভ করছে না, ক্যামেরা তাদের মধ্যে দিয়ে কন্টিনিউয়াস মোশনে রয়েছে। তো এই সিনেমাটোগ্রাফিক এলিমেন্টস গুলো ছবিটার মধ্যে খুব ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট রয়েছে। তো কিছু কিছু জিনিস রয়েছে ছবিটার মধ্যে যেগুলো বোঝায় যে অ্যাজ আ ফিল্ম মেকার এই লোকটার মধ্যে একটা ভিশন রয়েছে, কিন্তু কোথাও গিয়ে একটা মেইন স্ট্রিম এলিমেন্টের কাছে নিজেকে পরাজিত হতে হচ্ছে। তো তখনকার যে ধরনের মালায়ালাম ছবি তৈরি হতো তার সঙ্গে সামঞ্জস্য রেখেই একটা নিজস্ব এলিমেন্ট দিয়ে এই প্রথম ছবিটা তৈরি হচ্ছে, এবং গান খুব ভালো, মানে ছবিটা শুরুই হচ্ছে একটা গান দিয়ে, এবং সেই গানটা বারবার ফিরে 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 আসছে। একটা মজার ব্যাপার, মানে যেহেতু ছবিটার মধ্যে বাজেট খুব অল্প, সেই জন্য আপনি বুঝতে পারবেন যে যখন বাচ্চারা খেলছে একটা সাউন্ডের যে ইউজেজটা, সেটা ঘুরে 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 একই সাউন্ড যে ইউজ করা হয়েছে সেটা বুঝতে পারবেন। মানে একটা সাউন্ডের প্রগ্রেশন হয়, মানে যখন বাচ্চারা খেলছে একটা সাউন্ডের তো প্রগ্রেশন হয়, কন্টিনিউয়াসলি সেম সাউন্ডটা হয় না, কিন্তু এখানে একটা সাউন্ড লুপে চলছে, আপনি বুঝতে পারবেন। তার মানে কি, এটা একটা পার্টিকুলার বাঞ্চ অফ সাউন্ড রেকর্ড করা হয়েছে, সেই সাউন্ডটাকেই লুপে এইটুকু হলো, তারপর আবার সেটাকে ফিরিয়ে এভাবে চালানো হয়েছে। তো সাউন্ডের কাজ যে খুব আহামরি তা নয়, মিউজিক ভীষণ ভালো ছবিটার, গানগুলো এক একটা গান রয়েছে, ভীষণ ভালো ভালো গান রয়েছে, এবং গান এরকম ভাবেই রয়েছে মানে মোমেন্টের মধ্যে গান ঢুকে যাচ্ছে, এরকম নয় যে গান মানে একটা ঘটনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গানটা রয়েছে বা কিছু নয়, কিন্তু মানে দুজন কথা বলছে হঠাৎ করে একটা গান চলে এলো, যেরকম মেইন স্ট্রিম সিনেমায় হয়ে থাকে সেরকম ভাবেই রয়েছে। তো কিন্তু তা সত্ত্বেও মানে একটা ঋত্বিক ঘটকের ছবির যে একটা ইনফ্লুয়েন্স, মানে কোমল গান্ধারের একটা ইনফ্লুয়েন্স আপনি ভীষণভাবে এই ছবিটার মধ্যে পাবেন, এবং সেই জায়গা থেকেই বিদ্যার্থীকালে ইটলে ইটলে খুব ভালো একটা ছবি, খুব সিম্পল একটা ছবি, এবং যেভাবে গল্পটার প্রগ্রেশন হচ্ছে এবং মানে প্রত্যেকটা চরিত্রের যে ট্রমা গুলো সেটা এত সহজভাবে দেখানো হয়েছে। অ্যাট দ্য সেম টাইম খুব ছোট ছোট এলিমেন্টস কিরকম রয়েছে, মানে ওই জায়গার যে মানে ছবিটা চেন্নাইতে শুট করা হয়েছে, তো সেই চেন্নাইয়ের ইমেজারিটা এত সুন্দরভাবে মানে দেখানো হচ্ছে ছোট ছোট এলিমেন্টস দিয়ে। একজন মানে বাবা বলতে মানে ভণ্ড সাধু, সে কিভাবে টাকা নিয়ে লটারি খেলার জন্য কিছু লোককে প্ররোচিত করছে, এবং পুলিশ আসছে, এগুলো সমস্ত ছোট ছোট জিনিসগুলো ভীষণ সুন্দরভাবে ছবিটার মধ্যে ইনকর্পোরেট করতে করতে যাওয়া হয়েছে, অথচ খুব সিম্পলিস্টিক মেইন স্ট্রিম স্টোরি টেলিং এর মধ্যে দিয়ে। তো ভীষণ ভালো ছবি, এবং এরকম ছবি তখন আমরা বাংলা সিনেমার মেইন স্ট্রিমে প্রায়ই দেখতে পেতাম। সুতরাং সেই জায়গা থেকে খুব গ্রাউন্ড ব্রেকিং বা পাথ ব্রেকিং কোনো ছবি এই ছবিটা নয়, কিন্তু অ্যাজ আ ফিল গুড সিনেমা ছবিটা খুব মানে আপনাকে নাড়িয়ে দিয়ে যাবে। এবং ছবিটার শেষে যে জায়গাটা খুব প্রেডিক্টেবল, যদিও মানে আপনি আগেই বুঝতে পারবেন, কিন্তু ছবিটার শেষে যখন আবার বাচ্চারা ফুটবল খেলতে খেলতে যাচ্ছে এবং একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটার পুনরাবৃত্তি হচ্ছে কাইন্ড অফ, এবং একটা ফ্রিজ ফ্রেম আসছে এবং ছবিটা শেষ হয়ে যাচ্ছে, দারুণ ওই সিনটা। এবং আমি একটা ছোট্ট স্টপ মোশন দৃশ্য আছে, একজন লোক একটা জিনিস পড়তে পড়তে একটা জিনিস ভাবছে, সেটাও খুব মানে ওই এক্সপেরিমেন্টাল যে জায়গাটা, মানে জন আব্রাহামের যে এক্সপেরিমেন্টাল দিকটা সেটাও তুলে ধরতে সক্ষম, মানে লোকটা যে কিরকম ভিশনারি হতে চলেছেন সেইটা তুলে ধরতে সক্ষম। তো বিদ্যার্থীকালে ইটলে ইটলে অবশ্যই দেখুন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে পুরো ছবিটাই। যদিও আমি মনে করি যে এই ছবিটা আরো বেটার প্রিন্ট যদি পাওয়া যায় আরো ভালো হয়। এরপর আমরা চলে আসছি তার পরের ছবি। আপাতভাবে লোকটা একজন মালায়ালাম পরিচালক হলেও এই ছবিটা একটি তামিল ছবি, এবং বলা যেতে পারে এটাই ওনার এই যে আভাগার্দ ফিল্ম মেকিং, এটার স্টার্টিং পয়েন্ট। ছবিটার নাম হচ্ছে আগ্রাহারাথিল কারুথাই, যদি আমি ভুল না বলে থাকি, আগ্রাহারাথিল কারুথাই, এবং ছবিটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ডাঙ্কি ইন এ ব্রাহ্মণ ভিলেজ। এবং এই ছবিটার ইন্সপিরেশন হচ্ছে রবার্ট ব্রেসন একটা ছবি, ও হ্যাজার্ড বেলসাজার ছবিটার নাম। ইনফ্লুয়েন্স যে সেটা হোমাজটা দেয়া হয়েছে কি সুন্দরভাবে ছবিটার মধ্যে। একটা জায়গাতে ভদ্রলোক বসে আছেন, মানে যে মেইন চরিত্র প্রোটাগনিস্ট, সে বসে আছে এবং তাকে একজন
ফেলো টিচার এসে বলছে যে আমি শুনলাম যে তুমি নাকি বাড়িতে একটা ডাঙ্কি পুষছো, আচ্ছা তোমাকে একটা বই দিচ্ছি, এই বইটা পড়ো, বইটার নাম হচ্ছে বেলসাজার। এবং সেখানে এই প্রোটাগনিস্ট প্রশ্ন করছে হ্যাভ ইউ সিন দ্য ফিল্ম। তো এইভাবে ছবিটার হোমাজটাও দেয়া হলো যে আমি কিন্তু এই ছবিটা থেকে ইনফ্লুয়েন্সড এই ছবিটার বানাতে গিয়ে। তো মজার ব্যাপারটা হচ্ছে যে ছবিটার মানে প্রচন্ড ইনফ্লুয়েন্স থাকলেও ছবিটা কিন্তু কোথাও গিয়ে ইন্ডিয়ান সেন্টিমেন্টকে সরিয়ে রেখে ছবিটা তৈরি হয় না। ছবিটার বেশ কিছু জায়গা আছে যেখানে মানে আমি মেইন গল্পটা আমি আপনাদের যদি বলে দিই একবার, সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক সে নিজের বাড়িতে একটা গাধা, সে গাধার একটা ছোট্ট গাধাকে সে পুষছে এবং পোষার ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে একটা সামান্য গাধা পোষার ফলে। তাই জন্য শহরে সে গাধাটাকে রাখতে পারছে না, সেই গাধাটাকে তার গ্রামে নিয়ে যাচ্ছে এবং গ্রামটি একটি ব্রাহ্মণ গ্রাম এবং সেই ব্রাহ্মণ গ্রামের নানান রকম জিনিসপত্র ওই গাধাটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। মানে সবকিছুর জন্য ওই গাধাটাকে দায়ী করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্রাহ্মণ সমাজ যে কতটা মানে নীচ এবং তার মধ্যে যে কতটা ফাটল রয়েছে সেই সমাজের যে কালচার, যে ট্র্যাডিশন, এই সমস্ত কিছুর মধ্যে, এবং ভারতীয় সভ্যতার একটা ট্র্যাডিশনাল ফাটল, সেইটাকে এত সুন্দরভাবে ছবিটা দেখাচ্ছে। এবং ছবিটার শেষে একেবারে গিয়ে একটা সমাজের যে অবক্ষয় এবং একটা নতুন সমাজ প্রতিষ্ঠার যে ভাবনা, সেটাকে এত সুন্দরভাবে ছবিটা দেখাচ্ছে যে মানে ভাবা যায় না। এবং এটাই বলার যে মানে এইটা কিন্তু ছবিটা কোথাও নাকে আঙুল দিয়ে বা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না, ছবিটা এটা কিন্তু পুরোপুরি সাটেল ভাবে খেলছে। অথচ মানে ছবিটার মধ্যে যে একটা স্টেটমেন্ট আছে সেটা আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। এইখানে কিন্তু আমি বলবো যে ঋত্বিক ঘটকের যে সিনেমাটোগ্রাফি স্টাইল সেটার সঙ্গে অনেকটা ক্লোজ হলেও ছবির যে বক্তব্য বলার যে ধাঁচ, সেটা কিন্তু আমার যে আগের যে এপিসোডটা যাকে নিয়ে করেছিলাম সেই মৃণাল সেনের মতো। বিকজ ন্যারেটিভটা চলতে 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 হঠাৎ করে স্টেটমেন্টটা comes into play and it makes a like huge effect on the narrative as well. কিন্তু কোথাও গিয়ে কিন্তু ন্যারেটিভটা গৌণও নয়, মানে প্রথমে গল্পের শুরুতেই আপনি বুঝতে পারবেন যে চরিত্ররা, একজন চরিত্র সে কে, সে কি, সেটা একটা ভয়েস ওভার দিয়েই বলে দিচ্ছে। এবং মাঝে মাঝেই ছবির মাঝে মাঝেই একটা করে ডার্ক ব্ল্যাক স্ক্রিন আসছে এবং ব্ল্যাক স্ক্রিনে সে আবার ফিরে আসছে গ্রামে, এইটা নিয়ে বলছে। এবং সেটা তার মানে কি একটা গল্পের মতোই প্রগ্রেশনটা হচ্ছে, মানে আইডিয়াটা, বেসিক আইডিয়াটা কিন্তু তার মধ্যে একটা গল্প রয়েছে, কিন্তু প্যারালেলি যখন সিনেমাটা দেখানো হচ্ছে তার মধ্যে স্টেটমেন্টটাও আসছে, অনেক কিছু একসাথে ইনকর্পোরেটেড হচ্ছে। এবং স্যাটায়ার হিসেবে আমি বলবো মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্যাটায়ার্স মেড ইন ইন্ডিয়া টিল ডেট। ভীষণ 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 নুয়ান্সড এবং খুব জরুরি একটা বিষয়কে মক করে ছবিটা আপনাদেরকে মানে দেখাচ্ছে। এবং এটা আমি বলবো যে যে ধরনের তিন ধরনের স্যাটায়ার হয়, এটা কিন্তু ম্যানিপিয়ান স্যাটায়ার জোনে অনেকটা পড়ে। এবং সেই জায়গা থেকে ভীষণ ভালো ছবি, ভীষণ সোশ্যালি রেলিভেন্ট একটা ছবি। এবং কিছু জায়গা আছে ক্যামেরার কাজ এত অনবদ্য, এবং সেটা আমি বললাম যে কি সুন্দরভাবে আগের ছবির এবং যে ছবিটা মানে বিদ্যার্থীকালে ইটলে ইটলে, এই ছবিটাকে জন আব্রাহাম পুরোপুরি ডিনাউন্স করেছিলেন, বলেছিলেন যে এই ছবিটা ইটস আ ওয়ার্থলেস ফিল্ম, এটা আমি যে ধরনের ছবি বানাতে চেয়েছি আমি সেরকম ভাবে বানাতে পারিনি। কিন্তু সেই ছবিরই কিছু এলিমেন্ট, যে জিনিসগুলো উনি ওই আগের ছবিতে ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু পারেননি, সেইটা এই ছবিতে ইউজ করছেন। এবং ওনার মধ্যে ওনার যে বামপন্থী চেতনা, ওনার মধ্যেকার যে লেফটিস্ট চিন্তা ভাবনা, সেইটা এই ছবির, ওই ছবির মধ্যেও কিছুটা ছিল, এই ছবির মধ্যে অনেক বেশি করে প্রস্ফুটিত হচ্ছে। যেমন আগের ছবিটাতে একটা দৃশ্য ছিল যখন একজন লোক ছুটতে 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 যাচ্ছে, একটা জায়গায় গিয়ে সে দাঁড়িয়ে পড়ছে বিকজ সে বুঝতে পারছে যে সামনে একটা ব্লকেজ আছে এবং সেই ব্লকেজে লেখা আছে কিপ লেফট। এবং কিপ লেফটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে লেখা একটা মানে থাকা একটা জিনিস। সেই জিনিসটাকে আবার এই ছবিটাতেও ব্যবহার করেছেন এই পরিচালক।
এই ছবিটার যেটা প্রবলেম সেটা হচ্ছে এই ছবিটার অভিনয়ের জায়গা এবং কিছু জায়গায় ডায়লগ অত্যন্ত আমার মনে হয় মানে এক্সপোজিশন অনেক বেশি ডায়লগের মধ্যে দিয়ে, সেইটা একটু প্রবলেম আমার মনে হয়। এবং অভিনয়ও খুব পোক্ত অভিনয় কারণ নয়, এবং মেইন যে প্লটটা সেই প্লটটার আশেপাশের প্লটগুলো খুব খুব উইক। তো সেই জন্য এই ছবিটা কিছু কিছু জায়গাতে একটু স্ট্রেচ করে, যেটা আমার মনে হয় জন আব্রাহামের প্রতিটা ছবির মধ্যেই একটা প্রবলেম, সেটা আমি পরে আসছি। কিন্তু এই ছবিটা কিছু কিছু জায়গায় একটু স্ট্রেচ করে, কিন্তু অ্যাজ আ হোল ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম টু মেক আ চেঞ্জ ইন দ্য সোসাইটি, টু ক্রিয়েট আ চেঞ্জ ইন দ্য সোসাইটি। এরপর যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে চেরিয়া চান্তে ক্রুর কৃত্যাঙ্গল। আমি ভুলও বলতে পারি, উচ্চারণ আমার ভুল হতে পারে, কিন্তু এটার বক্তব্য হচ্ছে দ্য এভিল ডিডস অফ চেরিয়াচান। তো চেরিয়াচান একজন ভদ্রলোক, সে একজন ল্যান্ডলর্ড। তারই মতো তার সম্প্রদায়ের কিছু মানুষের, তারা কিছু গরিব কৃষককে মেরে তাদেরকে জলে ফেলে দিচ্ছে, সেটা সে দেখে নিচ্ছে লুকিয়ে, এবং তারপরে তার ভিতরে একটা গিল্ট আসছে, এবং সেই গিল্টটা নিয়েই পুরো ছবিটা। মজাদার বিষয় হচ্ছে এই ছবিটার ক্লাইম্যাক্সটা আপনি শুরুতেই জানতে পেরে যাবেন। ছবির একদম শুরুতে চেরিয়াচানের মা, যিনি অলরেডি মারা গেছেন, তার একটা ভয়েস ওভার আসছে, যেখানে বলছেন যে চেরিয়াচান আমার ছেলে, আমি জানি সে কেমন, এবং আমি জানি সে আমার কাছে আসবে, এবং এই গল্পটা তার আমার কাছে আসা নিয়ে। তো আপনি গল্পের শুরুতেই জানতে পারছেন যে চেরিয়াচান মরে যাবে। তো চেরিয়াচান কিভাবে মরছে এবং কেন মরছে, এটাই হচ্ছে সেই ছবিটার মেন প্লট পয়েন্ট। এবং শুধু চেরিয়াচানের মৃত্যু নয়, একটা গোটা সমাজের ডিক্লাইনের গল্প হচ্ছে চেরিয়াচান্তে ক্রুর কৃত্যাঙ্গল, এভিল ডিডস অফ চেরিয়াচান। হ্যাঁ, তো ছবিটার আমি বলবো পার্সোনালি এই ছবিটার যে জায়গা থেকে স্ট্যান্ড আউট করে সেটা হচ্ছে সেই ছবিটার সিনেমাটোগ্রাফি, অনবদ্য সিনেমাটোগ্রাফি। এবং প্রতিটা ছবি, জন আব্রাহামের ছবির সিনেমাটোগ্রাফি ইজ আনপ্যারালেল এবং হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম ঋত্বিক ঘটকের ছবির ফ্রেমস। তো এই ছবির প্রতিটা ফ্রেম এক্সপ্লিসিটলি অনবদ্য আর কি। কিছু কিছু ছবির কিছু কিছু জায়গায় চরিত্ররা, দে কাম টু আস, দে ব্রেক দ্য ফোর্থ ওয়াল অ্যান্ড দে লুক ডিরেক্টলি অ্যাট আস। মানে অডিয়েন্সের দিকে সে ডিরেক্টলি তাকিয়ে ফোর্থ ওয়াল ব্রেক করে সে বলতে চাইছে যে তুমি যেটা দেখছো সেটা অ্যাকচুয়ালি আ ওয়ার্ক অফ ফিকশন নয়, ইট হ্যাপেন্স অ্যারাউন্ড ইউ ইন দ্য সোসাইটি। কিন্তু সেই 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 ফোর্থ ওয়াল ভাঙার মধ্যে দিয়ে কোথাও গিয়ে ফ্যাক্ট আর ফিকশনের যে ব্যারিয়ারটা সেটা ভেঙে যাচ্ছে এই ছবিটার মধ্যে। এবং ছবির ক্লাইম্যাক্সে একটা দৃশ্য আছে যখন চেরিয়াচান গাছে উঠে যাবে, এবং গাছ থেকে পড়ার যে দৃশ্যটা, সেখানে যেভাবে ফ্রেমিং ইউজ করেছে, সেভাবে এডিটিংটা ব্যবহার হয়েছে, যেভাবে ক্যামেরাটা মুভ করছে, তার সঙ্গে যেভাবে সাউন্ড ইউজ হয়েছে, ইটস আনপ্যারালেল। মানে প্রত্যেকটা ফ্যাক্টর অনবদ্য। তবে ছবিটার প্রবলেম হচ্ছে ডায়লগ এবং যে সাব ক্যারেক্টারগুলো রয়েছে, যে সাপোর্টিং ক্যারেক্টাররা রয়েছে, তাদের কোনো মোটিভেশনই যেন খুব ক্লিয়ারলি এস্টাবলিশ হয় না। সেই জন্য অনেক সময় আপনি ইমোশনালি ছবিটাকে খুব ইনার্ট মনে হবে আপনার। খুবই ইম্পর্টেন্ট একটা বক্তব্য ছবিটার মধ্যে রয়েছে ঠিকই, খুব ভারী একটা বক্তব্য রয়েছে, কিন্তু ইমোশনালি ইটস আ ভেরি ইনার্ট ফিল্ম। তো আমার মনে হয় ইটস comparatively a weaker film of John Abraham, but when it comes to the point it wants to make, it does make the point. অনেক ছোট 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 লেফটিস্ট আইডিওলজিস এই ছবিটার মধ্যে প্রোপাগেট হতে হতে যাচ্ছে, যেটার খুব প্রয়োজনীয়তা আছে। এমন নয় যে যেটা খুবই প্রোপাগ্যান্ডিস্ট বা খুবই একপেশে, তা কিন্তু নয়, জরুরি কিছু জায়গা। এবং এই যে ভদ্রলোক, সে বিভিন্ন রকম ভাবে তার গিল্টটা কিভাবে গ্রাস করছে তাকে, সেইটা দেখানোর জন্য বেশ কিছু নাইটমেয়ার সিকোয়েন্সেস আছে ছবিটার মধ্যে। কিছু কিছু জায়গায় আমার মনে হয় ইটস আ কাইন্ড অফ অ্যান ওভারডু অফ দ্য নাইটমেয়ার, বাট এক একটা নাইটমেয়ার সিকোয়েন্স ইজ জাস্ট ব্রিলিয়েন্ট। মানে তার এক্সিকিউশন, তার লাইটিং, তার মানে পিছনের ভাবনাটা, যে সাটল ভাবনাটা নিয়ে নাইটমেয়ারটা তৈরি হচ্ছে, ইটস
মানে লাইক অ্যামেজিং। মানে এই জায়গা থেকে আমি বলবো এটা একটা খুব খুব ইম্পর্টেন্ট ছবি। তবে হ্যাঁ, মানে নাইটমেয়ারেরও বাড়বড়ন্ত আছে, মানে অতিরিক্ত নাইটমেয়ার আছে, মানে কোথাও গিয়ে ছবিটা না অতিরিক্ত ইন্ডালজেন্ট হয়ে পড়ে, মানে একটু ড্র্যাগড মনে হয় আমার ছবিটাকে, যেটা আমার আগ্রাথিল কাজুথাইয়ের ক্ষেত্রেও মনে হয়েছে। আগ্রাহারাথিল কারুথাই, ওটার ক্ষেত্রেও মনে হয়েছে যে একটু ড্র্যাগড ছবিটা। কিন্তু আগ্রাহারাথিল কারুথাইয়ের ক্ষেত্রে আমি বলবো ন্যারেটিভটা অনেক বেশি পোক্ত, অনেক বেশি, এবং চরিত্রটা অনেক বেশি, যেন তাদের মধ্যে একটা মানে প্রত্যেকটা চরিত্রে একটা করে আলাদা গল্প আছে, এবং ছবিটা ইমোশনালি ডিস্টেন্ট নয় কোথাও গিয়ে অডিয়েন্সের থেকে, এবং গল্পটা খুব স্পষ্ট। এইখানে সেই গল্পটা কোথাও গিয়ে না এই নাইটমেয়ারের মানে এক্সেসিভ নাইটমেয়ারের জন্য, মানে এক্সপেরিমেন্টাল অবশ্যই ছবিটা, কিন্তু কোথাও একটা গিয়ে ওই অতিরিক্ত এক্সপেরিমেন্টাল জোনে যেতে গিয়ে ছবিটা ন্যারেটিভ থেকে দূরে সরে যায় এবং ইমোশনালি খুব ইনার্ট হয়ে যায়, যেটা আগ্রাহারাথিল কারুথাইয়ের ক্ষেত্রে হয় না। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ছবি আগ্রাহারাথিল কারুথাই, এবং এটাও খুব ইম্পর্টেন্ট ছবি, কিন্তু ইমোশনালি সেই কানেক্টটা তৈরি করতে পারে না অডিয়েন্সের সাথে। তো এর পরে আসে হচ্ছে 1986 সাল, তার মানে মাঝখানে অ্যাকচুয়ালি 7 বছরের একটা গ্যাপ আছে, এবং এই 7 বছরের গ্যাপেই ভদ্রলোক শুরু করেন ওডেসা কালেকটিভ, যেটা এমন এক ধরনের বিষয় যেখানে মানুষের থেকে টাকা নিয়ে মানুষের কাছে ছবি দেখানো হবে। কোনো রকম কোনো প্রথাগত সিনেমা হলে ছবিটি দেখানো হয়নি, কোনো ছবি দেখানো হবে না, এবং এটা পরপর ওনার মাথার মধ্যে ছিল যে উনি পরপর করতে করতে যাবেন। কিন্তু আনফরচুনেটলি ভদ্রলোক 49 ইয়ার্সে চলে যান, এবং এই ছবিটার পরেই উনি মারা যান। তো এর পরে আর কোনো ছবি আমরা ওইভাবে দেখতে পেলাম না। তো দ্যাট ওয়াজ দ্য অনলি ফিল্ম যেটা 1986 সালে তৈরি হয়, এবং এই ছবিটার ক্ষেত্রে আমরা ওই ওডেসা কালেকটিভের যে মানে ভিশনটা, সেটা আমরা প্রপারলি দেখতে পাই, যেখানে মানুষের থেকে টাকা নিয়ে ছবিটা মানুষের কাছে দেখানো হয়েছে, এবং ছবিটার নাম হচ্ছে আম্মা আরিয়ান, যে ছবিটা এবছর কানস ক্লাসিক্সে দেখানো, এবং এটাই জন আব্রাহামের শেষ ছবি। এই ছবিটাও নাক্সালাইট মুভমেন্টটাকে রোমান্টিসাইজ নয় বরং, এবং ক্রুড ভাবেও নয়, তার ভেতরে কত মানুষের যন্ত্রণা জড়িয়ে আছে সেইটাকে খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে এই ছবিটার মধ্যে দিয়ে। এবং এই ছবিটার বিষয়বস্তু হচ্ছে একজন ছেলে, সে বাসে করে যেতে যেতে হঠাৎ একটা ডেড বডি আবিষ্কার করে, এবং ডেড বডিটা তার খুব চেনা চেনা মনে হয়। কেন চেনা চেনা মনে হয় এইটা দেখতে গিয়ে সে সেই ডেড বডিটার সোর্সটা খুঁজতে থাকে, এবং জানতে পারে এই ডেড বডিটা হচ্ছে একটি তবলা প্লেয়ার, যে নকশাল মুভমেন্টের সাথে জড়িয়ে গেছে, তার ডেড বডি। এবং সেইটা করতে গিয়ে সে ছেলেটার লাইফ, মানে সে কোথায় যাচ্ছে, ছেলেটার লাইফ, এবং তার মাকে খুঁজছে, তার মাকে, তার মৃত্যুর খবর, ছেলেটার মৃত্যুর খবর দেবে বলে তার মাকে খুঁজতে খুঁজতে যাচ্ছে, দিয়ে গোটা একটা পলিটিক্যাল মুভমেন্টের সে সংস্পর্শে চলে আসছে। অবশেষে সে তার মাকে খুঁজে পাচ্ছে কি পাচ্ছে না সেটা নিয়েই ছবি। এবং কোথাও একটা গিয়ে এই মাকে খুঁজে পাওয়াটা গৌণ হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বেশি যে জিনিসটা গৌণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই প্রশ্নটা যে এই লোকটার ওই ছেলেটাকে চেনা চেনা কেন মনে হলো। ছবিটা যখন শেষ হচ্ছে আপনি বুঝতে পারবেন যে ওই ছেলেটা, যে ছেলেটা মারা গেছে, সেই ডেড বডিটা অ্যাকচুয়ালি ওই সময়ের সমস্ত যুবকের মুখ, প্রত্যেকটা যুবকের মুখ যেন সেম, এবং সেই জিনিসটাকেই সিগনিফাই করেছে, তাই জন্য ওই মুখটাকে দেখে চেনা চেনা মনে হয়েছে, বাট সেটা কিন্তু গোটা ছবি জুড়ে কোথাও বলা হয়নি। তো ওই একটা গোটা সময়ের গল্প ওই একটা ডেড বডির মধ্যে দিয়ে তুলে ধরা, এবং সেখানে কিছু ডকুমেন্টারি ইমেজেস, কিছু ফিকশন, মানে ন্যারেটিভটা যাচ্ছে, যেতে 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 যেই ডেড বডিটা আবিষ্কার হচ্ছে, তারপরে গল্পটা আস্তে আস্তে হঠাৎ করে একটা ডকুমেন্টারি ফরম্যাটে চলে যাচ্ছে, কিছু রিয়েল ইনস্টেন্সেস আসছে, রিয়েল মানুষজনের সাথে ইন্টারাকশন হচ্ছে, কোথাও একটা গিয়ে ওই ব্যারিয়ারটা আবার যেন ভেঙে যাচ্ছে, যেটা আগের ছবিতে উনি ফোর্থ ওয়াল ব্রেক করে ব্যারিয়ারটা ভাঙতে চেয়েছিলেন, এখানে সত্যিকারের মানুষজনকে ইনকর্পোরেট করে
যেন ওই ব্যারিয়ারটা ভেঙে যাচ্ছে, এবং মানুষের যন্ত্রণা, মানুষের কি তাদের ইচ্ছে অনিচ্ছে, তারা কিসের জন্য লড়ছে, সেই লড়াইটার একটা ব্যাক স্টোরি এই গোটা ছবি জুড়ে আমরা দেখতে 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 যাচ্ছি। সেজন্য আম্মা আরিয়ান প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং প্রচন্ড মানে এই সময়ে দাঁড়িয়ে এই ছবিটার ইম্পর্টেন্স যেন আরো লক্ষ গুণ বেড়ে যায়। এবং ছবিটা যে জায়গায় গিয়ে শেষ হচ্ছে সেইখানেও এই যে ফিকশন এবং ফিল্মের, মানে ফিকশন এবং রিয়েলিটির একটা যে বেরিয়ার, সেটাও যে ভেঙে যাচ্ছে, সেটাও খুব সুন্দরভাবে একটা ছোট্ট দৃশ্যের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে, যেখানে ক্যামেরাটা পিছিয়ে আসছে এবং দেখতে পাচ্ছি আমরা একটা ফ্রেম, যে ফ্রেমের মধ্যে এতক্ষণ যাদেরকে আপনাদের রিয়েল মনে হচ্ছিল তারা অ্যাকচুয়ালি সব অভিনয় করছে, এবং ক্যামেরাটা ঘুরে যাচ্ছে এবং ওই রকমই একটা মাকে হেঁটে হেঁটে চলে যেতে দেখা হচ্ছে। তো এই মাটার যে সিম্বলিজমটা বা যে মেটাফরটা, সেটা গোটা ছবি জুড়ে ভীষণ সুন্দরভাবে আস্তে 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 যায়, এবং প্রত্যেকটা চরিত্রই এক একটা মেটাফরের মতো কাজ করতে যায়। ভীষণ ভালো ছবি, ভীষণ ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং ছবি। আমি চাই এই ছবিটার যে 4K রিস্টোর্ড প্রিন্টটা, সেটা যেন খুব তাড়াতাড়ি দেখতে পাই, বিকজ ইউটিউবে যে প্রিন্ট অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা ছবি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, এবং ইউটিউবে প্রত্যেকটা ছবির যে প্রিন্ট অ্যাভেলেবেল আছে সবই খুবই খাজা, মানে এরকম নয় যে একেবারেই কিছু বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না, কিন্তু খুবই মানে অ্যাভারেজ প্রিন্টগুলো। তো এবং এই ছবিটাই ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন they have restored, and it's showing in the Cannes Classics this year. তো এই হলো জন আব্রাহামের ফিল্মোগ্রাফি। এবং জন আব্রাহামের ফিল্মোগ্রাফি আমি পার্টিকুলারলি এটা বলবো না যে প্রত্যেকটা ছবি আমাকে ইকুয়ালি মুভ করে গেছে, বা ভীষণ যে একটা এমন ফিল্মোগ্রাফি যেটা কমপ্লিটলি একটা নতুন কিছু ভাবনা আপনাদেরকে দেবে, তা নয়। কারণ 4টে ছবির ফিল্মোগ্রাফি প্রথমত, এবং তারপরে ভদ্রলোক একটা মানে ভদ্রলোক যখন চলে যাচ্ছেন, উনি একটা ছাদ থেকে পড়ে গিয়ে বিনা চিকিৎসায়, অলমোস্ট অল্প চিকিৎসায় উনি মারা যাচ্ছেন, সেইটা তো আলাদা বিষয়। এবং হয়তো আরো বেশি ছবি হলে ওনার ছবির ব্যাপ্তি নিয়ে আরো ভালো করে কথা বলা যেতে পারতো, কিন্তু এখানে এই 4টে ছবির রেসপেক্টে আমি যদি বলি, প্রত্যেকটা ছবির মধ্যে ইন্ডালজেন্সটা একটা খুব বড় ফ্যাক্টর কাজ করেছে। আমার মনে হয়েছে কি বেশ কিছু ফ্রেমস অতিরিক্ত বেশি সময় ধরে উনি ব্যবহার করতে পছন্দ করতেন, যেটা না করলেও হতো, যেটা ছবির যে মূল ন্যারেটিভ সেটাকে ডিসরাপ্ট করে। আবার এট দ্য সেম টাইম হি ইজ আ ভেরি এক্সপেরিমেন্টাল ফিল্ম মেকার, তাই জন্য এক্সপেরিমেন্টাল যে ওভার এক্সপেরিমেন্টেশনের যে একটা মানে অতিরিক্ত এক্সপেরিমেন্টেশন করতে গিয়ে যে প্রবলেমটা হয়, সেইটা কিন্তু প্রত্যেকটা ছবির মধ্যেই রয়েছে। আরেকটা যে প্রবলেম এই প্রত্যেকটা ছবির মধ্যে আমি দেখি, সেটা হচ্ছে অভিনয়। চরিত্রদের অভিনয় কখনোই আপ টু দ্য মার্ক নয়, এবং ডায়ালগসও খুবই এক্সপোজিশনাল, খুব মানে বেশ কিছু জায়গায় সিঙ্ক হচ্ছে না। মানে সিঙ্কিং এর প্রবলেমটা ধরে নিচ্ছি আমি, ইটস বিকজ অফ দ্য বাজেট অ্যান্ড এভরিথিং, কিন্তু অভিনয়ের যে মানে বেসিক এক্সপ্রেশনের যে ডিফারেন্সটা বা অভিনয়টা, সেইটা কোথাও একটা গিয়ে খুবই আনরিয়ালিস্টিক হয়ে ওঠে। তো এই প্রবলেমস গুলো আমি জন আব্রাহামের ছবির মধ্যে পাই, কিন্তু তা সত্ত্বেও আপনি জন আব্রাহামের ছবি কেন দেখবেন এই সময়ে দাঁড়িয়ে? একজন মালায়ালাম ফিল্ম মেকারের ছবি আপনি কেন দেখবেন? যেহেতু আমি ভিডিওটা বাংলায় করছি, আমি আশা করতে পারি আমার ম্যাক্সিমাম অডিয়েন্স বা পুরো অডিয়েন্সই বাঙালি। তো একজন বাঙালি হয়ে এই মালায়ালাম পরিচালকের ছবি দেখার কারণটা কি, যেখানে এতগুলো ক্রিটিসিজম আমি দিলাম? প্রধান কারণ হচ্ছে এই প্রত্যেকটা ছবি একটা সময়ের জলজান্ত উদাহরণ। আপনি যদি ওই সময়ের কেরালাটাকে জানতে চান, বা ওই সময়টাকে দেখতে চান, বা ছবির মধ্যে গ্রামার ব্রেক করে কিভাবে এক্সপেরিমেন্টেশন ঢোকানো যায় সেই জিনিসটা দেখতে চান, বা মানে ছবির তো একটা গ্রামার হয়, প্রত্যেকটা ছবির একটা নিজস্ব গ্রামার হয়, সেই গ্রামারটাকে ভাঙা, মানে গ্রামার নিপাত যাক যেটা মৃণাল সেন করে থাকতেন, সেই বিষয়টাকে কি করে বারবার জন আব্রাহাম নিজের ছবির মধ্যে ইনকর্পোরেট করতে করতে গেছেন এই 4টি ছবির মধ্যে,
সেইটা যদি আপনি দেখতে চান, ইভেন ওনার সবচেয়ে মেইন স্ট্রিম ছবির মধ্যেও কিভাবে গ্রামারটা ব্রেক করেছেন স্টপ মোশন ইউজ করে, সেইটা যদি আপনি দেখতে চান, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছু ট্যাবু সাবজেক্ট যেগুলো নিয়ে কথা বলার কারোর সাধ্য নেই, সেই ট্যাবু সাবজেক্টকে কোনো রকম পক্ষপাতিত্ব না করে বা কোনো রকম ডিপ্লোমেসির জায়গায় না গিয়ে একদম যে সাবজেক্টটা যেরকম ভাবে ডিল করা উচিত একদম ডিরেক্টলি অ্যাটাক করে, সেই রকম একজন ফিল্ম মেকার যদি আপনি দেখতে চান, তাহলে জন আব্রাহামের ছবি আপনাকে অবশ্যই দেখতে হবে। আই বিলিভ আজ থেকে 10-15 বছর কি আজ থেকে 100 বছর পরেও জন আব্রাহাম তার এক্সপেরিমেন্টেশন, তার কারেজ, তার সাহস এবং তার গ্রামার ব্রেক করার যে একটা মানে প্রবণতা, সেটার মধ্যে দিয়ে উনি বেঁচে থাকবেন এবং মাত্র 4টে সিনেমার মধ্যে দিয়ে গোটা ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে পারবেন। এই জন্য জন আব্রাহামকে দেখা উচিত। তো এই ছিল আজকের এপিসোড। খুব অল্প বয়সে আমরা জন আব্রাহামকে হারিয়েছি। হয়তো আরো ওনার ছবি দেখলে আরো অনেক কিছু বলা যেতে পারত। তো আপনারা খুব ভালো থাকবেন এবং এই ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর নিচে একটা বুড়ো আঙুল আছে, সেই বুড়ো আঙুলে নিজের বুড়ো আঙুলটাকে ছুঁয়ে দেবেন আর চেনা জানা মানুষদের মধ্যে ছড়িয়ে দেবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।